ব্যবসা আরো সম্প্রসারিত করবেন, যাতে করে আপনারা এখানে কর্মসংস্থান তৈরি করতে পারেন। এবং আমাদের এই অঞ্চলে অনেক বেকার যুবকরা রয়েছে, তাদেরকে আপনারা কর্মসংস্থান করে দিতে পারেন। সেটার জন্য আমি যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হই, আমি আমার জায়গা থেকে সরকারি পর্যায়ের যে সকল সহযোগিতা ব্যবসায়ীদের প্রয়োজন এবং পুস্তক বাধাই সমিতি সহ অন্যান্য যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, নাগরপুরবাসী সহ অন্যান্য সকল এখানকার ব্যবসায়ী, তাদের সবার জন্য আমি ওই ফ্যাসিলিটেশনের কাজটা করতে চাই, সেই সহায়তাটা দিতে চাই সরকারিভাবে, যাতে ব্যবসাটা আপনারা সম্প্রসারিত করেন, অর্থনীতিকে চাঙ্গা করেন। আমাদের এই অঞ্চল দীর্ঘদিন যাবৎ অবহেলিত একটা অঞ্চল। এখানে নানানবিধ সমস্যা রয়েছে, এখানে অবকাঠামোর সমস্যা রয়েছে, এখানে অন্যান্য যে ধরনের যেমন গ্যাস, বিদ্যুৎ সহ বিভিন্ন যে নাগরিক সেবার প্রয়োজন হয় সেখানে থাকতে হলে বা ব্যবসা করতে হলে, সেগুলোরও অপ্রতুল, যতটুকু প্রয়োজন সে ততটুকু নেই। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং পাশাপাশি আমাদের এই অঞ্চলে যানজটের সমস্যা রয়েছে, দূষণের সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হওয়ার কথা ছিল সেইভাবে আমরা এখনো করতে পারি নাই। তো এই বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার দিব এবং নারীদের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং যথার্থই, কারণ আমাদের বাংলাদেশে মোট 52% রয়েছে নারী ভোটার এবং ঢাকা 51.6% নারী ভোটাররা রয়েছে। তাই আগামী দিনে আমাদের এই বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে সেই সিদ্ধান্তটা কিন্তু বলা যায় অনেকটা নারীদের হাতেই রয়েছে। তাই আমি বিশেষ করে নারী সমাজ, আপনাদের মাধ্যমে যারা নারী ভোটাররা রয়েছে ঢাকা 6 এবং সারা বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বা একাধিক দল যারা রয়েছেন, তাদের নারীদের ব্যাপারে সুস্পষ্ট কোনো আমরা নীতিমালা জানি না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে তাদের কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন আচার আচরণে, যে তারা সম্ভবত যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে নারীদেরকে তো তারা গৃহবন্দী করবে, পুরুষদেরকেও তারা ব্যক্তি স্বাধীনতা হরণ করে তাদের চাপানো নীতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই আজকে সময় এসেছে, 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছিল একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ এবং নারী পুরুষ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পাশাপাশি সমান অধিকার নিয়ে বসবাস করবে। খুব সম্ভবত সেই আমাদের যে আদর্শ সেটাকে আমরা ধরে রাখতে পারবো না, যদি সেটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না যদি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে এখনই তাদের যে ধরনের আগ্রাসীমূলক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি সেটা আসলে আমাদের শঙ্কিত করে তোলে। যাই হোক, তারা কিছুই করতে পারবে না। আমার ধারণা যে সারা বাংলাদেশে খুব হাতে গোনা 2, 4, 5, 10টার বেশি পাওয়ার কথা না। তারপরেও আমি বলবো যে আপনাদের মাধ্যমে আমাদেরকে হালকাভাবে কোনো নির্বাচনটিকে দেখার সুযোগ নাই। আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সাথে জড়িয়ে আছে আমাদের অতীত, এটার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। অতীতে 3টা নির্বাচন হয় নাই, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং বাংলাদেশকে একদলীয় বাকশালীয় শাসন ব্যবস্থায় পরিণত করা হয়েছিল। সেটাকে সংশোধন করার জন্য যেমন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটা সুষ্ঠু, সঠিক এবং বিপুল জনগণের এখানে অংশগ্রহণ থাকতে হবে, পাশাপাশি আগামী দিনে কি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবো কিনা সেটাও কিন্তু আগামী নির্বাচনের উপর নির্ভর করছে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আমি একজন ক্যান্ডিডেট, আমার পক্ষে সকল ভোটারদের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছানো সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে। তাই আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই এই অঞ্চলের বাসিন্দা রয়েছেন, আমি সবাইকে বলবো, এই অঞ্চল বলতে আমি পুরাটাই বুঝাচ্ছি, আমাদের ধানের শীষের যারাই প্রার্থীরা রয়েছেন বিভিন্ন আসনে, সবাইকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে। এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন এবং আগামী দিনে আমরা কিরকম একটা বাংলাদেশ দেখতে চাই সেটা নির্ভর করছে আগামী নির্বাচনটার ফলাফলের উপরে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা বাংলাদেশকে রক্ষার জন্য, আমাদের ভবিষ্যৎকে রক্ষার জন্য সকলে 12 তারিখ সকাল সকাল গিয়ে
ধানের শীষে ভোটটা দিবেন। এবং আমার বিশ্বাস সকলে যদি ভোট কেন্দ্রে যায় তাহলে ধানের শীষের প্রার্থী হিসেবে যারাই সারা বাংলাদেশে দাঁড়িয়েছে, বিশেষ করে আমি এখন ফিরে আসি ঢাকা 6, আমার বিশ্বাস এই ঢাকা 6 বিপুল ভোটে জয়লাভ করি আমরা দলকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া এবং আপনাদের ভোট চাই। আপনারা একটা ভোট দিয়ে আমাকে সুযোগ দেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না। আপনাদেরকে যে প্রতিশ্রুতি এবং যে ওয়াদা আমি করেছি, আমাদের দল করেছে, তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ক্যান্ডিডেট যারা রয়েছেন বিভিন্ন আসনে, তাদের যে উস্কানিমূলক আগ্রাসীমূলক কথাবার্তা, এগুলা আমরা অত্যন্ত ধৈর্য সহকারে সহ্য করে চলেছি। একটা উদাহরণ দিই, ঢাকা 17 প্রার্থী একটা ভিডিও দেখলাম, সে বলছে যে জামাতের প্রার্থী, সে বলছে যে তাকে কি প্রশ্ন করেছে সাংবাদিক, আমি শিওর না কারণ ওটা শোনা যাচ্ছিল না ভিডিওতে, কিন্তু সে বলছে যে আমরা হুমকি শুনি না, আমরা হুমকি দেই। আমরা সুন্দরবনের মানুষ, আমরা সারা জীবন হুমকি ধামকি দিয়ে আসছি, হুমকি ধামকি নেই নাই। তা আমার কথা হলো, হুমকি দেয়াটা ধামকি দেয়াটা একটা কোনো বড়াই করার বিষয় না, এটা অত্যন্ত একটা নেগেটিভ একটা বিষয়। তো একজন রাজনীতিবিদ যিনি আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চান, সংসদে যেতে চান, এবং একটা বড় দল বলতে হবে এখন, দ্বিতীয় বৃহত্তম যেহেতু আর কেউ নাই, সেই দলের প্রার্থী যদি বলে যে আমরা হুমকি ধামকি দিয়ে, খুব মানে গর্ব ভরে সে বলতেছে, তো এরা কোত্থেকে উঠে আসছে? আসলে কিছুদিন আগ পর্যন্ত এদের অস্তিত্বই আমরা জানতাম না, এই নামে কোনো ব্যক্তি আছে, এরা হঠাৎ করে উদয় হয়েছে। যেহেতু একটা দলের প্রতিনিধিত্ব করে তারা প্রার্থী হয়েছে, আমরা সম্মানের সাথে দেখছিলাম, কিন্তু তাদের কথাবার্তা আসলে এটা কোনো রাজনীতি সুলভ কথাবার্তা নয়। হুমকি ধামকি দিয়ে আসছি মানে কি, এটা তো একটু পিওর সন্ত্রাসী কথাবার্তা। গডফাদাররা এইভাবে কথা বলে, রাজনীতিবিদরা এইভাবে কথা বলে না। তো হুমকি ধামকি যখন এত দিছেন, হাসিনা যখন গুম খুন গণহত্যা চালিয়েছে, তখন কোথায় ছিল আপনাদের এই হুমকি ধামকি, সেটা আমরা জানতে চাই। আজকে আপনারা বড় গলায় কথা বলেন, আপনারা তো বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, আমরা চাইলে অনেক কথা নিয়ে আসতে পারি, কিন্তু আমরা পরিবেশটা নোংরা করতে চাই না, নষ্ট করতে চাই না। আমরা চাই আগামী দিনে, বিগত দিনে যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে দেশকে বিভক্ত করে যে বিদেশি যে কোনো শক্তি হোক সেটা আধিপত্যবাদ বিস্তার করেছিল, সেখান থেকে মুক্ত করে, হ্যাঁ আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে আমরা নিরসন করব।